জড়তার ভ্রামক আসলে কি, চলো একটু দেখি। এটা একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এখানে দেওয়া আছে। এই বৃত্তের পরিধির উপরে একটা ভর এম আছে। এই ভরটা এই পরিধি পথে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে হলেও কোনো সমস্যা নাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। কেন স্যার ওমেগা কেন নিলেন, ভি কেন নিলেন না? এটা এইখানে এসে বুঝবো আমরা কেন ওমেগা নিয়েছিলাম, কেন ভি নিলাম না। যাই হোক, এই বস্তুটার এম ভরের এই বস্তুটার গতিশক্তি কত হবে? চলো গতিশক্তিটা আগে একটু দেখি। গতিশক্তি তোমরা অবশ্য ইকে দিয়ে লিখে থাকো, তাই না? ইকে তো কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই না? কিন্তু ভি তো এখানে নাই, তাহলে কি করবে? হাফ এম ভি সমান সমান আমরা আগের লেকচারটায় শিখেছি ওমেগা আর। তো আপাতত স্কেলার হিসেবে সব কিছুকে ধরে নিচ্ছি, দ্রুতি ধরছি। কেন ধরছি ধীরে ধীরে বোঝা যাবে। আর হিসাব তো করছি স্কেলারই, তাহলে ওমেগা আর ভি সমান সমান ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বসিয়ে দিলাম, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখন একটু স্বাভাবিক অবস্থানে আসা যাক। এটাকে এইভাবে কেন লিখলাম, তাই তো? এটা লেখার কারণটা হচ্ছে এখানে হাফ আছে। আমরা যদি একটু রৈখিক গতির কথা চিন্তা করি তাহলে আমাদের কি আছে? হাফের জায়গায় আছে ভি স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার আছে, কারণ রৈখিকের ক্ষেত্রে ভি স্কোয়ার হয় আর কৌণিকের ক্ষেত্রে ওমেগা স্কোয়ার হয়। রৈখিকের ক্ষেত্রে যেখানে ভি, কৌণিকের ক্ষেত্রে সেই জায়গায় ওমেগা। তাহলে হাফের জায়গায় হচ্ছে হাফ। তাহলে এম এর জায়গায় কি আছে? এম আর স্কোয়ার। তাহলে এটা কি জিনিস? এইটা হচ্ছে রৈখিক বেগ, এখানে হচ্ছে কৌণিক বেগ। এটা ভর মানে রৈখিক ভর, ভর বলতে রৈখিক ভর। তাহলে এটা অবশ্যই কৌণিক ভর, এটার নাম আমি দিয়েছি কৌণিক ভর। তাহলে এই কৌণিক ভর হচ্ছে আই বা জড়তার ভ্রামক। হ্যাঁ, তাহলে আজকে থেকে মনে রাখতে হবে যে যখনই তোমার আই বিষয়ক কোনো কিছু আসবে বা যখনই তোমার ঘূর্ণন বিষয়ক কিছু আসবে তখন তুমি এম লিখতে পারছো না, তোমাকে লিখতে হচ্ছে আই। এম এর জায়গায় আই লিখতে হচ্ছে। যেখানে তুমি ওমেগা ব্যবহার করছো সেই জায়গায় তুমি এম এর জায়গায় আই ব্যবহার করতে হবে। অর্থাৎ রৈখিক বেগের ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে, ট্রান্সলেটরি মোশন আমরা ইংলিশে বলি, ট্রান্সলেটরি মোশনের ক্ষেত্রে রৈখিক ভর বা এম ব্যবহার করতে হবে। আর রোটেটরি মোশন বা ঘূর্ণন গতির ক্ষেত্রে তোমরা আই ব্যবহার করবে। তাহলে আইয়ের সংজ্ঞাটা স্পষ্টভাবে জানা গেল, তাই না? আচ্ছা, আই ওমেগা স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার এটা কি আঁকলেন স্যার, তাই না? একটু দেখে নিই এখানে কি আছে। এখানে একটা ভর ছিল, এখানে দুইটা ভর আছে, m1 আর আরেকটা হচ্ছে m2। তাহলে এবার আমরা একটু দেখি m1 আর m2-র বিষয়টা কি। m1 ভরটা ব্যাসার্ধ r1, অর্থাৎ একটু বেশি ব্যাসার্ধ দেখা যাচ্ছে, আর m2 ভরের ব্যাসার্ধটা হচ্ছে r2, একটু কম ব্যাসার্ধ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই দুইটা বস্তু m1 আর m2 একই ফ্রেমে সংযুক্ত আছে। অর্থাৎ এই দুইটা বস্তু m1 যদি ওমেগা কোণে ঘুরে যায়, m1 যদি থিটা কোণে ঘুরে যায়, তাহলে m2ও থিটা কোণে ঘুরে যাবে। আবারও আগের মতোই এখানে ওমেগা ধরা হয়েছে কৌণিক বেগ। কেন কৌণিক বেগটা ওমেগা ধরা হয়েছে? এবার কিন্তু কৌণিক বেগ ওমেগা ধরার কারণটা বোঝা যাচ্ছে ভি না ধরে। কারণটা হচ্ছে যদি আমরা ভি ধরতাম তাহলে এই দুইটা বস্তু যেহেতু একই ফ্রেমে আছে, সুতরাং দুইটা বস্তু কিন্তু একই কৌণিক বেগে ঘুরবে, কারণ এটা যত ডিগ্রি ঘুরে যাবে এটাও তত ডিগ্রি ঘুরে যাবে। সো একই সময়ে দুইটা একই পরিমাণ আমাদের কৌণিক সরণ হবে। সেই ক্ষেত্রে এই কৌণিক সরণ দুইটা হচ্ছে সমান হবে, তাহলে সময়টাও সমান হবে। কৌণিক সরণটাকে সময় দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে কৌণিক বেগ হবে, অর্থাৎ কৌণিক বেগ দুটো সমান হবে। কিন্তু রৈখিক বেগ দুটো খেয়াল করে দেখো সমান হবে না। কারণটা কি? একই সময়ে এই m2 ভরটা কিন্তু ভিতরের একটা সার্কেলের ছোট্ট একটা পরিধি পরিভ্রমণ করবে, আর বাইরের m1টা একটু বেশি পরিধি পরিভ্রমণ করবে। সো দুইটার যেহেতু দূরত্ব, পরিভ্রমণকৃত দূরত্ব যেহেতু ডিফারেন্ট, তাহলে সমান সমান সময় দিয়ে ভাগ করলে অবশ্যই বাহিরের m1 ভরটার
রৈখিক বেগটা বেশি হবে, অবশ্যই বেশি হবে। তো এই তারতম্যের কারণে সবসময় ওমেগা ধরে নেওয়া হয়, যেটা এখানে আমরা বলেছিলাম একটু আগে যে কেন ওমেগা ধরা হয় একটু পরে আসবে, সেই বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, এবার আসি, আসলে ওই বিষয়টা এখানে আলোচনার ভিতরে চলে আসলো তাই আলোচনা করলাম, কিন্তু এই বিষয়টাকে আলোচনা করার আরেকটু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটুকু শেষ করে নিই, তাহলেই আমাদের খেলা শেষ হয়ে যাবে। আচ্ছা আসি, সেটা হচ্ছে তাহলে এই বস্তুটার M1 বস্তুর গতিশক্তি কত? তাহলে EK1, তাই না? আমরা এখানে একটু লিখছি EK1 প্লাস EK2 M2 ভরের গতিশক্তি, M2 ভরের গতিশক্তি EK2 সমান সমান কত আসতেছে? EK1 হচ্ছে হাফ M1, যেহেতু এখানে 1 আর আমরা এখানে 1 ব্যবহার করছি, সো M1টা আসবে M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। সো আমরা এখান থেকে ইজিলি হাফটা কমন নিতে পারছি, M1টা আমরা কমন নিতে পারছি না, সো কারণ এখানে M1 আছে, এখানে M2 আছে। আর V1 স্কোয়ারটা কি? দুইটার গতি কিন্তু দুই রকমের, V1 এটার আর V2 এটার, অবশ্যই বোঝা যাচ্ছে V1 বেশি হবে। সো এখানে লিখছি ওমেগা স্কোয়ার R1 স্কোয়ার প্লাস হাফটা যেহেতু কমন নিতে চাচ্ছি থাক, তাহলে এখানে লিখবো হচ্ছে, এখানে হলো M2 ওমেগা স্কোয়ার R2 স্কোয়ার দিলাম। কি দিলাম আসলে না, একটু পরে বলছি কি দিলাম। এখানে হচ্ছে হাফ থাকবে, আর এখান থেকে ওমেগা স্কোয়ারটা কমন যায়, সো আমরা কি করলাম M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার, এইখানে একটা ওমেগা স্কোয়ার ডান পাশে কমন নিয়ে রাখলাম। এটা করার কারণটা হচ্ছে যে আমাদের এখানে একই কৌণিক বেগে ঘূর্ণনশীল দুইটি ভিন্ন ভর যাদের অবস্থানও ভিন্ন, আর কি আমরা জানি যে এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। সো এখানে অবশ্য ভেক্টর হিসেবে আমরা কোনো কিছুই নেইনি, হ্যাঁ, যদিও ভেক্টরগুলোর উপরে স্কোয়ার চলে আসলে, ওমেগা যদি ভেক্টর হয় আর যদি ভেক্টর হয়, এর উপরে স্কোয়ার চলে আসা মানে হচ্ছে ওমেগা ডট ওমেগা, তার মানে এটা হচ্ছে আবার কখন ডট হবে কখন ক্রস হবে সেটা নিয়ে তো আসলে ভেক্টর অধ্যায়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আরও আলোচনা পরে ইউটিউবে হবে। সো এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা ডট ওমেগা করলে কিন্তু এটা স্কেলার হয়ে যায়, এটা তো তোমরা জানোই, হ্যাঁ, আই ডট আই তো একটা স্কেলার, আই ডট আই তো 1, তাই না? এই ধরনের ব্যাপারটা, সো এইভাবে আসে। আচ্ছা যাই হোক, এখন চলে আসি একটু নিচে লিখব, সেটা হচ্ছে হাফ, এইখানে হলো I1 প্লাস I2 ইন্টু ওমেগা স্কোয়ার। এই I1 আর I2 অর্থাৎ প্রথম বস্তুর জড়তার ভ্রামক, এই যে জড়তার ভ্রামককে এখানে সংজ্ঞা দেওয়া হলো, প্রথম বস্তুর জড়তার ভ্রামক, দ্বিতীয় বস্তুর জড়তার ভ্রামক। কেন এরকম হলো? দুইটা জড়তার ভ্রামকের সমষ্টিটাই হচ্ছে মোট জড়তার ভ্রামকটা। এই পুরা সিস্টেমটার, এই পুরা সিস্টেমটার, এই যে টিউনিং ফর্কের মতো যে বাঁকা করা যে অংশটা আছে, এই ফ্রেমটার, এই পুরা ফ্রেমটার, এইটুকু ফ্রেমের, তাই না? আচ্ছা, এবার একটু দেখা যাক আসলে কিসের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব, সেটা একটু আমরা দেখতে চাই, একটু কম্প্যারিজনে আসতে চাই। চলে আসি, সামান্য একটু কম্প্যারিজন করব। ওকে, কম্প্যারিজনটা হচ্ছে, সাপোজ এখানে তো দুইটা বস্তু একটা ফ্রেমের মধ্যে আটকানো আছে, এবং দুইটা বস্তু যেহেতু ঘূর্ণনশীল তাহলে তাদের কৌণিক বেগটা সমান, কিন্তু দুইটা বস্তু যদি এইভাবেই ফ্রেমের মধ্যে আটকানো থাকে, সাপোজ এইভাবে আটকানো থাকলো, আমরা যদি একটু সুন্দর করে এঁকে নেই বিষয়টাকে, সাপোজ ওইভাবেই আটকানো আছে, এইভাবেই আটকানো আছে, আটকানো বস্তু দুটো দিচ্ছি, ওকে ফাইন। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই বস্তু দুটো এবার এই দিকে যাচ্ছে, আগে তো ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, এবার ঘুরছে না, এবার রৈখিক সরণ হচ্ছে, বা আমরা বলতে পারি যেটাকে ট্রান্সলেশন হচ্ছে, তাদের রৈখিক দিক বরাবর নির্দিষ্ট দিক বরাবর সরণ হচ্ছে। তখন এই পুরো বিষয়টাকে একটু যদি আমরা পর্যালোচনা করি, এবার দেখি এইটা হলো M1, সো ফাইন, এটা হচ্ছে M2, M1 আর M2, কিন্তু এবার দুইটার বেগ ফিক্সড v, একই বেগে যাচ্ছে, একই সাথে দুইটা জিনিস এভাবে এগিয়ে চলে যাচ্ছে।
তাহলে এটা কত হবে m1v, হাফ m1v স্কোয়ার। প্রথমে এটার কে ওয়ান, কে ওয়ানটা কত হবে কে ওয়ান প্লাস কে টু সমান সমান হচ্ছে হাফ m1v স্কোয়ার প্লাস হাফ m2v স্কোয়ার সমান সমান হচ্ছে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। তো খেয়াল করে দেখো এখানে হাফ আর এখানে হচ্ছে রৈখিক বেগের বর্গ, যেহেতু এখানে রৈখিক বেগটা কনস্ট্যান্ট আর এখানে কৌণিক বেগটা কনস্ট্যান্ট, সো এটা ঘূর্ণন গতি, এটা রৈখিক গতি। তাহলে এখানে কি হচ্ছে সরল রৈখিক গতি। তো এখানে কি হচ্ছে দেখো হাফ আছে আর ভি স্কোয়ার আছে, আর এখানে রৈখিক দুটি ভর বা ট্রান্সলেটরি মাস, আমি নাম দিয়েছি ট্রান্সলেটরি মাস। সো এই মাস দুটো কিন্তু সমষ্টি হচ্ছে, আর এখানে দেখো জড়তার ভ্রামক দুটির সমষ্টি হচ্ছে। তার মানে কি হচ্ছে এখানে পূর্ণ মাস এই দুটা মিলে সামষ্টিক একটি ভর, আর এখানে হচ্ছে এই দুইটার জড়তার ভ্রামকের সামষ্টিক একটি জড়তার ভ্রামক এখানে সংযুক্ত হয়েছে। তার মানে মাসের ক্ষেত্রে যেমন আচরণ করছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও একইভাবে আচরণ করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।